মহামান্য রানী, আপনার জন্য একটা দুঃসংবাদ এবং একটি সুসংবাদ আছে। উজির সাহেব, আমি আপনার ধাঁধা শোনার অবস্থায় নেই। যা বলার সরাসরি বলুন। জাফরাবাদের সুলতান জাবেদ এবং আদিলপুরের শাসক রাজা আদিল দুজনেই আপনার সাথে দেখা করতে আসছেন। তারা আমাদের রাজ্যের সীমান্তে এসে পৌঁছেছেন। দুজন একসাথে? এটা তো বেশ অদ্ভুত। তাদের আসার কারণ কি আপনাকে জানিয়েছে? তারা সরাসরি কিছু বলেননি, তবে আমার গুপ্তচর খবর দিয়েছে তারা দুজনেই আপনাকে বিবাহের প্রস্তাব দিতে আসছেন। এটাই একাধারে সুসংবাদ এবং দুঃসংবাদ। আমি ভেবেছিলাম এমন দিন আসবে, কিন্তু দুজন একসাথে আসবে তা ভাবিনি। সুলতান জাবেদের ব্যাপারে আমি যা শুনেছি তাতে আমার মন সায় দেয় না। প্রজারা বলে তিনি অহংকারী আর লোভী। আপনার শোনা কথা মিথ্যা নয় রানীমা। তার শক্তি আছে, সম্পদ আছে, কিন্তু মানুষের প্রতি দয়া নেই। আর রাজা আদিল, তার ব্যাপারে কি জানেন? আদিলপুরের মানুষ তাকে নিজেকে অভিভাবক মানে। তিনি নাকি রাজ্যের কোষাগারের চেয়ে প্রজাদের মুখের হাসিকে বেশি মূল্য দেন। তিনি একজন জ্ঞানী ও দয়ালু শাসক হিসাবে পরিচিত। তাহলে তো সিদ্ধান্ত নেওয়াই আছে, কিন্তু আমি সরাসরি জাবেদকে ফিরাতে পারি না। তার অহংকারে আঘাত লাগলে সে আমার রাজ্যের উপর আক্রমণ করতে পারে। আমাদের সেনাবাহিনী তার বিশাল বাহিনীর সামনে কিছুই নয়। ঠিক তাই রানী সাহেবা, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। তারা কিছুক্ষণের মধ্যেই দরবারে এসে পৌঁছাবেন। তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করুন। আমি তাদের দুজনের কথাই শুনতে চাই। এই রাজ্যের ভবিষ্যৎ কোনো ভুল মানুষের হাতে আমি তুলে দিতে পারি না। মহামান্য রানী, আপনার রূপের কথা শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম আমার রাজ্যের হীরাগুলো আপনার সামনে আম্লান হয়ে যাবে। আপনাকে আমার রাজ্যে স্বাগত সুলতান জাবেদ। আপনার আগমনে আমরা সম্মানিত। সম্মান তো আরো বাড়বে রানী। আমি এখানে কোনো সাধারণ কাজে আসিনি। আমি জাফরাবাদের মহান সুলতান। আপনাকে আমার রানী হওয়ার প্রস্তাব দিচ্ছি। এটি আমার জন্য অনেক বড় সম্মান সুলতান। সম্মান তো বটেই। আমার রানী হওয়া মানে অর্ধেক পৃথিবীর মালিকিন হওয়া। আমার কোষাগারে এত সোনা আছে যা দিয়ে আপনার পুরো রাজ্য 10 বার কিনে নেওয়া যায়। আমার সেনাবাহিনী এত বড় যে তারা পা ফেললে মাটি কাঁপে। আপনি শুধু সম্মতি দিন, বাকিটা আমি দেখে নেব। মহামান্য রানী, আপনার দরবারে প্রবেশ করার অনুমতি চাইছি। আসুন রাজা আদিল, আপনাকেও আমার রাজ্যে স্বাগত। ধন্যবাদ রানী। আমি সুলতান জাবেদের মতো বিশাল প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা এবং আপনার প্রজাদের প্রতি আপনার ভালোবাসার কথা শুনে এখানে এসেছি। ভালোবাসা দিয়ে কি পেট ভরে আদিল? রাজ্য চালাতে তলোয়ার আর সেনা লাগে। তোমার মতো ভালো মানুষের কথা বইয়ের পাতায় মানায়, রাজ দরবারে নয়। রানী, আমি আপনাকে একটা রাজত্ব দিতে পারবো না, কারণ আপনার নিজের একটা সুন্দর রাজত্ব আছে। আমি আপনাকে ক্ষমতার লোভ দেখাতে চাই না। আমি শুধু আপনার সহযাত্রী হতে চাই, এমন একজন সঙ্গী যার সাথে মিলে রাজ্যের ভালো মন্দ দুটোই সামলানো যায়। আমি আপনাকে সম্মান এবং বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছি। আমি আপনাদের দুজনের প্রস্তাবই শুনলাম। আপনারা দুজনেই নিজ নিজ জায়গায় মহান, কিন্তু আমি এমন একজনকে আমার জীবন ও রাজ্যের ভার দিতে চাই যিনি শুধু কথাই নন, কাজেও সেরা হবেন। তাহলে আর অপেক্ষা কেন? আমার চেয়ে সেরা আর কে আছে? আমার শক্তি, আমার সম্পদ সবকিছু তো আপনার সামনে। আমি আপনাদের পরীক্ষা নিতে চাই, 3টি পরীক্ষা। যিনি এই 3টি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তিনিই হবেন আমার স্বামী এবং এই রাজ্যের সহশাসক। পরীক্ষা? বেশ, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। আমাকে হারানোর মতো কেউ জন্মায়নি। বলুন, কি আপনার পরীক্ষা? আপনার পরীক্ষা যদি রাজ্যের মঙ্গলের জন্য হয় তবে আমি তা মাথা পেতে নেব। আমি প্রস্তুত রানী। খুব ভালো। প্রথম পরীক্ষার জন্য কাল সকালে প্রস্তুত থাকবেন। উজির সাহেব, অতিথিদের বিশ্রামের ব্যবস্থা করুন। আজকের পরীক্ষাটি হলো ধনের সদ্ব্যবহারের পরীক্ষা। এই দুটি থলেতে 1000 করে স্বর্ণ মুদ্রা আছে। আপনাদের কাজ হলো এই মুদ্রাগুলো দিয়ে এমন কিছু করা যা আমাকে সবচেয়ে বেশি খুশি করবে। সূর্যাস্তের মধ্যে আপনাদের কাজ শেষ করতে হবে। কাল সকালে এই দরবারেই আমি আপনাদের কাজের বিবরণ শুনব। মাত্র 1000 মুদ্রা? এ তো আমার কাছে একবেলার খাবারের খরচ। রানী,
আপনি এমন এক উপহার দেখবেন যা আগে কখনো দেখেননি। সেনাপতি, চলো, আমাদের অনেক কাজ আছে। রানী, আমি আপনার দেওয়ায় দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে অনুমতি দিন। সুলতান, আপনি রানীর জন্য কি উপহার কিনবেন বলে ভাবছেন? শহরের সেরা জহুরির কাছে পৃথিবীর সবচেয়ে বড় হীরাটা আছে। এরা তো সবাই দেয়, আমি এমন কিছু দেব যা শুধু আমিই দিতে পারি। আমি দেশের সেরা শিল্পীকে ডেকে পাঠিয়েছি। সে এক রাতের মধ্যে খাঁটি সোনা দিয়ে রানীর জন্য একটা সোনা আর হীরের মুকুট বানিয়ে দিবে। রানী সোনা আর হীরের মুকুট দেখলে খুশিতে পাগল হয়ে যাবেন। অসাধারণ বুদ্ধি সুলতান। এরকম উপহার এই রাজ্যের আর কেউ রানীকে দিতে পারবে না। রাজা, আমরা এখন কি করব? কোনো দামি উপহার না দিলে রানী হয়তো খুশি হবেন না। সুলতান জাভেদ নিশ্চয়ই পাহাড় সমান কোনো উপহারের ব্যবস্থা করেছেন। কামাল, রানী আমাদের কাছে উপহার চাননি। তিনি দেখতে চেয়েছেন আমরা মুদ্রার ব্যবহার কিভাবে করি। চলো, এই রাজ্যের সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের কি প্রয়োজন তা জানার চেষ্টা করি। তারা একটি শুষ্ক ধুলোমাখা গ্রামে এসে সেই গ্রামের মোড়লের সাথে কথা বলেন। আপনাদের গ্রামের এমন দশা কেন? মাটি ফেটে চৌচির, কোথাও এক ফোঁটা পানি নেই। কি আর বলবো, এই গ্রামের নাম শুকনো উপত্যকা। এখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, একমাত্র কুয়াটিও শুকিয়ে গেছে। আমাদের মেয়েরা হেঁটে দূরের ওই নদী থেকে পানি আনে, ফসল হয় না, বাচ্চারা না খেয়ে থাকে। আপনারা রানীর কাছে সাহায্য চাননি? অনেকবার জানিয়েছি, কিন্তু এখান থেকে রাজদরবার অনেক দূর, আর নতুন কুয়া বানাতে অনেক টাকা লাগবে। আমাদের কাছে কিছুই নেই। কামাল, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। মোড়ল সাহেব, গ্রামের সবাইকে ডাকুন। আমরা আজ রাতে এখানে একটা নতুন কুয়া খনন করব। সুলতান জাভেদ, আপনি বলুন, আমার দেওয়া মুদ্রা দিয়ে কি করেছেন? রানী, আপনার জন্য আমার উপহার দরবারের বাইরে অপেক্ষা করছে। ভেতরে আনার অনুমতি দিন। দেখুন রানী, খাঁটি সোনা আর অমূল্য রত্ন দিয়ে তৈরি মুকুট। আশা করি আপনার এই সামান্য উপহার পছন্দ হয়েছে। আপনার উপহার সত্যি অনেক দামি সুলতান, ধন্যবাদ। রাজা আদিল, এবার আপনি বলুন, আপনি আমার জন্য কি এনেছেন? মহামান্য রানী, আমি দুঃখিত, আমি আপনার জন্য সুলতান জাভেদের মতো কোনো মুকুট আনতে পারিনি, তবে আমার উপহার এখানে উপস্থিত আছে। রাজা আদিল ইশারা করতে সে গ্রামের মোড়ল এগিয়ে আসেন। রানীমা, আমি শুকনো উপত্যকার মোড়ল। আমি আপনার গ্রামের কথা শুনেছি, বলুন আপনি এখানে কেন? এই মহান মানুষ কাল আমাদের গ্রামে এসেছিলেন। তিনি আপনার স্বর্ণমুদ্রা দিয়ে আমাদের জন্য একটা গভীর কুয়ো করে দিয়েছেন। এখন সেখানে থই থই করছে মিষ্টি পানি। শুধু তাই নয়, বাকি মুদ্রা দিয়ে তিনি আমাদের জন্য বীজ আর হাল চাষের জন্য 2টি বলদ কিনে দিয়েছেন। একটা কুয়া, সামান্য কিছু বীজ, এটাই তোমার উপহার? তুমি রানীর সাথে মজা করছো? সুলতান, আমার উপহার কুয়া বা বীজ নয়। আমার উপহার হলো এই মানুষগুলোর মুখের হাসি আর তাদের দোয়া। তারা এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে। একজন শাসকের কাছে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? আপনারাই আমার রাজ্যের আসল সম্পদ। রাজা আদিল, আপনি আমার প্রজাদের মুখে হাসি ফুটিয়েছেন। একটি সোনার মুকুটের চেয়ে হাসি আমার কাছে কোটি গুণ বেশি দামি। প্রথম পরীক্ষায় আপনি জয়ী হলেন। অসম্ভব, এটা হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো চাল। আমি দ্বিতীয় পরীক্ষায় দেখিয়ে দিব, সেখানেই প্রমাণ হবে আসল যোগ্যতা কার বেশি। আজকের পরীক্ষাটি শক্তি এবং বুদ্ধির। আমার রাজ্যের উত্তরে ছায়াবন নামে একটি জঙ্গল আছে। বেশ কিছুদিন ধরে সেখানে এক অদ্ভুত জন্তুর উপদ্রব শুরু হয়েছে। রাতের আধারে গ্রামের গবাদি পশু হারিয়ে যাচ্ছে, বড় বড় গাছ উপড়ে পড়ছে। তাহলে তো ব্যাপারটা খুবই সোজা। আমার সেনাবাহিনীকে আদেশ দিন, কাল সকালের মধ্যে সেই জন্তুর মাথা আপনার পায়ের কাছে এনে ফেলবে। এখানে তো আসল পরীক্ষা সুলতান। আপনাদের সেই সমস্যার সমাধান করতে হবে, কিন্তু কোনো রক্তপাত করা চলবে না। জন্তু হোক বা অন্য কিছু, কারো প্রাণ নেওয়া যাবে না। আপনাদের সময় 7 দিন।
রক্তপাত ছাড়া আবার সমাধান হয় নাকি? রানী, আপনি নারী শাসক বলেই হয়তো এমন নরম কথা বলছেন। ঠিক আছে, আমি আপনার শর্ত মেনেই কাজ করব। আমি জন্তুটাকে জ্যান্ত ধরে আনবো। রানী, আমি কি সেই জঙ্গলের কাছে গ্রামগুলোর মানুষের সাথে কথা বলার অনুমতি পেতে পারি? আপনাদের সব রকম অনুমতি দেওয়া হলো। যার সমাধান আমার মন মতো হবে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন। সুলতান জাবেদ তার সেরা শিকারী ও সৈন্যদের নিয়ে ছায়াবনের দিকে রওনা দেন। সুলতান, আমরা জঙ্গলের চারদিকে বড় বড় লোহার খাঁচা আর জাল পেতে দিয়েছি। জন্তুটা বের হলে ধরা পড়বে। আমার এত ধৈর্য নেই। জঙ্গলের ভেতরে আগুন লাগিয়ে দাও। জন্তুটা প্রাণের ভয়ে যখন বেরিয়ে আসবে, আমরা ঘুমের ওষুধ দেওয়া তীর লাগিয়ে ওকে কাবু করে ফেলবো। কিন্তু সুলতান, এতে তো জঙ্গলের অনেক ক্ষতি হবে। অনেক নিরীহ প্রাণীও মারা যেতে পারে। একটা পরীক্ষার জন্য এত ভাবতে পারবো না। আমার জয়টাই আসল কথা। যা বলছি তাই করো। জো আজ্ঞা সুলতান। অন্যদিকে রাজা আদিল ও উপদেষ্টা কামাল জঙ্গলের পাশের গ্রামে যান। আপনারা কি জন্তুটাকে দেখেছেন? দেখতে কেমন? না, আমরা কেউ সাহস করে বের হই না। তবে মাঝে মাঝে রাতে জঙ্গলের গভীরে আলো জ্বলতে দেখি আর গাছ কাটার মতো বিকট শব্দ শুনি। আমাদের মনে হয় ওটা কোনো দৈত্য। দৈত্যের শরীর থেকে আলো বের হয় আর সে গাছ কাটে। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে রাজামশাই। চলো কামাল, আমরা জঙ্গলের ভেতরে যাব। তবে অস্ত্রশস্ত্র নয়, বুদ্ধি সাথে নিয়ে যেতে হবে। তারা সাবধানে জঙ্গলে প্রবেশ করেন এবং কিছু পায়ের ছাপ দেখতে পেয়ে তা অনুসরণ করতে থাকেন। রাজা দেখুন, এই গাছটা কোনো জন্তুর আক্রমণে ভাঙেনি। এটাকে ধারালো কলা দিয়ে কাটা হয়েছে। তার মানে গ্রামবাসীদের ধারণাই ঠিক, এটা কোনো জন্তুর কাজ নয়, মানুষের কাজ। কিন্তু কেন তারা এটা করছে? গভীর রাতে তারা জঙ্গলের ভিতরে আলোর উৎস খুঁজে বের করেন। সেখানে গিয়ে দেখেন কিছু লোক বিশাল সব গাছ কাটছে। তোমরা কারা? আর রানীর অনুমতি ছাড়া রাজ্যের সম্পদ নষ্ট করছো কেন? কে তোমরা? এক পায়ে গুলি শেষ করে দেব। আমি লড়াই করতে আসিনি, আমি তোমাদের সমস্যার কথা শুনতে এসেছি। আমি আদিলপুরের শাসক। আপনি রাজা? আমাদের মতো চোরের সাথে কথা বলতে এসেছেন? তোমরা কেন এই কাজ করছো সেটা আগে বলো। পাশের রাজ্যে বন্যায় আমাদের সব ঘরবাড়ি জমি ভেসে গেছে। আমাদের স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে। তাই আমরা রাতের অন্ধকারে এখান থেকে কাঠ কেটে অন্য জায়গায় বিক্রি করি। গবাদি পশুগুলো আমরাই নিয়েছিলাম খাবারের জন্য। তোমরা ভুল পথে নিজেদের সমস্যার সমাধান খুঁজছো, এর জন্য তোমরা শাস্তি পেতে পারো। আমাদের আর কোনো উপায় ছিল না রাজামশাই। পেটের ক্ষুধা কোনো আইন মানে না। আমি তোমাদের একটা পথের সন্ধান দিতে পারি। তোমরা যদি এই কাজ ছেড়ে দাও, তবে আমি তোমাদের আমার রাজ্যে কাজ ও থাকার জায়গা করে দেব। তোমরা সম্মানের সাথে বাঁচতে পারবে। সুলতান জাভেদ, বলুন আপনার অভিযানের কি খবর? আপনার জঙ্গলে কোনো জন্তুই নেই। এটা গ্রামবাসীদের বানানো গল্প। আমার সৈন্যরা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছে, আগুন লাগিয়েও দেখেছে, কিন্তু কিছুই পায়নি। আপনি জঙ্গলে আগুন লাগিয়েছিলেন? হ্যাঁ, জন্তুটাকে বের করার জন্য, কিন্তু কিছুই বের হয়নি। রাজা আদিল, আপনার তদন্ত কত দূর? রানী, সুলতান ঠিকই বলেছেন, জঙ্গলে কোনো জন্তু নেই। যা আছে তা হলো কিছু নিরুপায় মানুষ। রাজা আদিল পুরো ঘটনা খুলে বলেন। সেই কাঠুরেদের সর্দারও দরবারে উপস্থিত হয়। আমরা ভুল করেছি রানীমা, আমাদের ক্ষমা করে দিন। এই মহান রাজা আমাদের নতুন জীবনের পথ দেখিয়েছেন। আমরা আপনার সব ক্ষতিপূরণ করে দিতে রাজি আছি। রাজা আদিল, আপনি আবারও প্রমাণ করলেন যে সমস্যার মূলে না গিয়ে শুধু শক্তি প্রয়োগ করে কোনো লাভ হয় না। আপনি জ্ঞান, বুদ্ধি আর দয়া দিয়ে এমন একটি সমস্যার সমাধান করেছেন যেখানে সুলতান জাভেদ কেবল ধ্বংসলীলা চালিয়েছেন। দ্বিতীয় পরীক্ষাতেও আপনি জয়ী। আমি এই সিদ্ধান্ত মানি না। প্রতিবারই তুমি কোনো না কোনো চালাকি করে জিতে যাচ্ছ। শেষ পরীক্ষা এখনো বাকি। সেই পরীক্ষায় আমি তোমাকে দেখিয়ে দেব আসল জয় কার হয়। এটাই আপনাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষাটি খুব সাধারণ। আপনাদের দুজনকেই 1 মাসের জন্য নিজ নিজ রাজ্যে ফিরে যেতে হবে। আপনারা নিজেদের মতো করে জীবন যাপন করবেন। 1 মাস পর আপনারা যখন ফিরে আসবেন, তখন আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এর চেয়ে সহজ পরীক্ষা আর হয় না। আমি তো রাজার মতোই থাকি। আমার জীবনযাপন যে কারোর জন্য ঈর্ষার কারণ। আমি এই পরীক্ষায় জিতেই গেছি। আমি আপনার আদেশ মেনে নিচ্ছি রানী। 1 মাস পর আবার দেখা হবে।
দুজনই নিজ নিজ রাজ্যের পথে রওনা দেন। উজির সাহেব, আমার জন্য একটি ছেঁড়া পুরনো পোশাক আর একজন দক্ষ রূপসজ্জাকারের ব্যবস্থা করুন। রানী সাহেবা, আপনি এসব দিয়ে কি করবেন? আমি দেখতে চাই যখন কেউ দেখে না তখন তাদের আসল রূপ কেমন হয়। একজন রাজার চরিত্রই তার সবচেয়ে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা আমি নিজেই নেব। শান্তিনগরের সীমান্তবর্তী একটি পথ দিয়ে সুলতান জাবেদ তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন। আমাদের এত ধীরে পথ চললে হবে না, দ্রুত চলো, রাজ্যে ফিরে অনেক কাজ বাকি। বাবা, একটু থামো। আমি সকাল থেকে এক ফোঁটা পানি খাইনি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি দিয়ে আমার প্রাণটা বাঁচাও। কে তুই বুড়ি? আমার পথ আটকানোর সাহস কি করে হলো তোর? জানিস আমি কে? আমি তোমায় চিনতে পারিনি বাবা, আমি একজন অসহায় ভিখারি। তাহলে দূর হ আমার সামনে থেকে। তোর নোংরা ছায়া আমার উপর পড়লে আমার শরীর অপবিত্র হয়ে যাবে। সেনাপতি, একে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দাও। জো আজ্ঞা সুলতান। একজন প্রহরী এসে বৃদ্ধাকে সজোরে ধাক্কা দেয়। বৃদ্ধা মাটিতে পড়ে গেলে সুলতান জাবেদ ও তার সঙ্গীরা হাসতে হাসতে চলে যায়। কামাল, থামো। দেখো, একজন বৃদ্ধা মাটিতে পড়ে আছেন। মা, আপনি ঠিক আছেন? আপনার কি খুব লেগেছে? উঠুন, আমার হাত ধরুন। বাবা, তুমি কে? সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। আমি খুব তৃষ্ণার্ত, একটু পানি খাওয়াবে? অবশ্যই মা, এই নিন। আপনি একা একাই জঙ্গলের রাস্তায় কোথায় যাচ্ছিলেন? সামনের গ্রামে আমার কুঁড়ে ঘর, কিন্তু হাঁটতে গিয়ে মাথাটা ঘুরে গেল, আর চলার শক্তি পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না, আপনি আমার ঘোড়ায় বসুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কিন্তু রাজামশাই, এতে আমাদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে। একজন অসহায় মানুষকে সাহায্য করার চেয়ে জরুরি কোনো রাজকার্য হতে পারে না কামাল। চলো, আগে এনাকে বাড়িতে পৌঁছে দেই। রাজা আদিল পায়ে হেঁটে ঘোড়ার লাগাম ধরে বৃদ্ধাকে তার গ্রাম পর্যন্ত পৌঁছে দেন এবং তার জন্য কিছু খাবার ও মুদ্রার ব্যবস্থাও করেন। মহামান্য সুলতান জাবেদ, সম্মানিত রাজা আদিল এবং শান্তিনগর রাজ্যের প্রজাগণ, আজ সেই বিশেষ দিন। মহামান্য রানী হেনা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তাহলে উনি কোথায়? এত নাটক করার কি প্রয়োজন? উজির, সময় নষ্ট না করে আমার নাম ঘোষণা করুন। আমি এই রাজ্যের যোগ্য। সুলতান, ধৈর্য ধরুন। সিদ্ধান্ত জানানোর আগে রানী চান আপনারা একজন বিশেষ অতিথির সাথে পরিচিত হন। উজির ইশারা করতেই দরবারের দরজা খুলে যায়। পূর্বে সেই বৃদ্ধা ভেতরে প্রবেশ করেন। তাকে দেখে সুলতান জাবেদের মুখ মুহূর্তেই রাগে লাল হয়ে যায়। তুই, তোর এত সাহস যে তুই রাজ দরবার পর্যন্ত চলে এসেছিস? প্রহরী, কে আছিস? এই ভিখারিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। থামুন সুলতান, উনি একজন বয়স্ক নারী, উনার সাথে এমন আচরণ করা আপনাকে মানায় না। মা, আপনি ভেতরে আসুন, ভয় পাবেন না। তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে থেকে দূর হ। প্রহরী, বের করে দাও এই বৃদ্ধাকে। প্রহরী, থামো। আমার রাজ্যে একজন অতিথির অপমান আমি সহ্য করব না। দরবারের সবাই চমকে ওঠে। সুলতান জাবেদ হতভম্ব হয়ে যান। বৃদ্ধা তার মাথা থেকে ঘোমটা এবং মুখের নকল চামড়া সরিয়ে ফেলেন। দেখা যায় বৃদ্ধার ছদ্মবেশে ছিলেন রানী হেনা। রানী, আপনি? হ্যাঁ সুলতান, আমি সেই বৃদ্ধা যাকে আপনি পথের ভিখারি ভেবে চরম অপমান করেছিলেন। আমি আমি আপনাকে চিনতে পারিনি। যদি জানতাম আপনি যদি জানতেন তাহলে আমাকে খাতির করতেন, সম্মান দেখাতেন। কিন্তু আপনি আমাকে চেনেননি বলেই আপনার আসল রূপটি বেরিয়ে এসেছে। যে রাজা শুধু ক্ষমতাকে সম্মান করে, সাধারণ মানুষকে নয়, সে কখনো আমার বা আমার রাজ্যের যোগ্য হতে পারে না। আপনার হৃদয় ভালোবাসায় নয়, ঘৃণার। আর রাজা আদিল, আপনি আমাকে না চিনেও সম্মান দিয়েছেন। একজন সাধারণ বৃদ্ধাকে সাহায্য করার জন্য নিজের পথ বদলেছেন।
আপনি প্রমাণ করেছেন আপনার দয়া লোক দেখানো নয়, তা আপনার চরিত্রের অংশ। একজন রাজার সবচেয়ে বড় পরিচয় তার মুকুট নয়, তার মানবতা। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি রানী। আমি আমার রাজ্যের ভার এমন একজন মানুষের হাতে তুলে দিতে চাই যিনি সোনার মুকুটের চেয়ে মানুষের হাসিকে মূল্য দেন, তলোয়ারের চেয়ে বুদ্ধিকে বড় মনে করেন এবং রানীর চেয়েও একজন অসহায় মানুষকে বেশি সম্মান করেন। আমার সব পরীক্ষায় রাজা আদিল জয়ী হয়েছেন, আমি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করছি। না, আমি এই অপমান মেনে নেব না। তুমি আমার সাথে প্রতারণা করেছো রানী। আমি যুদ্ধ চাই। আমার সেনাবাহিনী তোমার এই রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেবে। আপনি যুদ্ধ শুরু করতে পারেন সুলতান, কিন্তু যে যুদ্ধ আপনি শুরুতেই হেরে গেছেন তা হলো ভালোবাসার যুদ্ধ। ভালোবাসার তলোয়ার দিয়ে জয় করা যায় না। এই দুই রাজার যুদ্ধ ছিল অহংকার আর বিনয়ের, সেই যুদ্ধে বিনয়ের জয় হয়েছে। আমার রাজ্যের মানুষ এমন একজনকেই তাদের রাজা হিসেবে চায়।